এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশরাফি শোষে। শুরুতেই ফ্রেশ কফির সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত এখন কিছুটা কমে প্রায় স্বাভাবিক হয়ে এসেছে যানজট। 5 থেকে 7 কিলোমিটার এলাকা থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, এই যানজট কেন তৈরি হচ্ছে, মাঠের প্রশাসনের যারা আছেন যানজট নিরসনে কী পদক্ষেপ নিচ্ছেন এবং মহাসড়কের পাশে পুলিশের উপস্থিতি আপনি পেয়েছেন কিনা, যারা যাত্রাপথে আছেন তাদের অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, প্রায় 15 ঘন্টা পর কিন্তু উত্তরের মানুষের এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তি কমেছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। মধ্যরাত থেকে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু এই সড়কে তীব্র যানজট এবং গাড়ির দীর্ঘগতি ছিল। শিশু, বিশেষ করে এই ভোগান্তিতে পড়েছে শিশু, বৃদ্ধ ও নারীরা। যেখানে টাঙ্গাইল পর্যন্ত ঢাকা থেকে আসতে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আসা যায়, সেখানে কিন্তু গতকাল রাতে রওনা দিয়ে কিন্তু টাঙ্গাইলে আসতে কিন্তু 2 থেকে 3টা বেজে গিয়েছে। এছাড়াও এই সড়কে যানজটের প্রধান কারণ, এই সড়কটি হচ্ছে 6 লেনের সড়ক, 65 কিলোমিটার টাঙ্গাইল অংশে মহাসড়ক। এলেঙ্গা পর্যন্ত 6 লেন থাকলেও পরবর্তীতে 4 লেন রয়েছে। সেখানেও বিভিন্ন উন্নয়ন কাজ করার কারণে কিন্তু 4 লেনের সুবিধাও পায় না। পরবর্তীতে সেই 4 লেনের গাড়ি যখন 2 লেনের সেতুতে পৌঁছায়, সেখানে কিন্তু কোনো গাড়ি বিকল হয়ে গেলেই কিন্তু 2 থেকে 3 ঘন্টার যানজট সৃষ্টি হয়ে যায়। অসংখ্য পরিবহন নষ্ট হয়ে গিয়েছে, এ কারণেই কিন্তু যানজট বেড়ে গিয়েছে। পরবর্তীতে ঢাকা লেনের যে গাড়ি আছে সেই লেনটি বন্ধ করে উত্তরের পথে গাড়ি টানা হয়েছে, এ কারণেই কিন্তু যানজট কমেছে। এছাড়াও যাত্রীদের নানান অভিযোগ ছিল, অতিরিক্ত ভাড়া আদায় করেছে পরিবহন চালকরা। প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আর পুলিশের যানজট নিরসনে পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী মাঠে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুতে এই সড়কে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে আজ নগর জলপাই এলাকায়, একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শশী, অসংখ্য ধন্যবাদ নওশাদ সানভি, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে। এই মুহূর্তে সেখানে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছেন মানুষ। টার্মিনাল ও রেল স্টেশনে ক্রমশ ভিড় বাড়ছে। নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে তৎপর রয়েছে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনেরও চাপ রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেলদুয়ারের ডুবাইল থেকে যমুনা সেতু পর্যন্ত 50 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে খাড়াজোড়া ফায়ার সার্ভিস রেল স্টেশন পর্যন্ত এবং মৌচাক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত যানজট দেখা গেছে। এদিকে যানজট আছে ভোগড়া বাইপাস থেকে তেলিপাড়া পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। তবে ভোগান্তি শুধু ফ্লাইওভার কেন্দ্রিক, নৌপথে বাড়তি ভাড়া কিংবা দুর্ভোগের কোনো অভিযোগ শোনা যায়নি। ঢাকা চাঁদপুর রুটে যথারীতি লঞ্চ চলাচল করছে, ঘাটে ঘরমুখী যাত্রীদের চাপও রয়েছে। বগুড়ার সান্তাহারের বাগবাড়ি এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার 22 ঘন্টা পর উদ্ধার অভিযান শেষে দুপুর 12টায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে শেষ মুহূর্তে ঈদযাত্রায় এখনও বাড়ি ফিরছে নগরবাসী।
কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাওহিদ, নীলসাগর এক্সপ্রেসের এই লাইনচ্যুতির কারণে এখন পর্যন্ত ট্রেনের শিডিউলে কি কোনো বিপর্যয় আপনি দেখেছেন কিনা, কোনো ট্রেন দেরিতে ছাড়ছে কিনা, যাত্রী যারা আছেন ঘরমুখো তাদের কি অবস্থা? লাইনচ্যুত হওয়ার পর সেটি ওদিক থেকে স্বাভাবিক হলেও এর কারণে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে এই মুহূর্তে আমরা যে ট্রেনটির সামনে রয়েছে এটি হচ্ছে যমুনা। এটি কিছুক্ষণের মধ্যে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি এখানকার যারা রয়েছেন যাত্রীরাও জানিয়েছেন বা রেল কর্তৃপক্ষ জানিয়েছে এটি স্বাভাবিক সময় চলাচল করছে। তবে যে ট্রেন দুটির শিডিউল বিপর্যয় হয়েছে সেটি একটি ছিল একতা এবং একটি নীলসাগর। মূলত নীলসাগরটি নির্ধারিত সময়ের 5 ঘন্টা পর ছেড়ে গিয়েছিল, তবে এখনও একতা যেটি রয়েছে সেটি শিডিউল দেওয়া রয়েছে 5টা 20 মিনিটে। তবে সেই সময় মতো ছাড়তে পারবে কিনা একতা কর্তৃপক্ষ সেটি জানাতে পারেনি। একতার সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন, কারণ একতা ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10টায়। যে বিষয়টি আসলে জানানোর বিষয় সেটি হচ্ছে যে একতার বিষয় এখানে যিনি রেল প্রতিমন্ত্রী রয়েছেন হাবিবুর রশিদ তিনি এসেছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেসটি যে 9টি বগি বগুড়ায় লাইনচ্যুত হয়েছিল তার কারণে আসলে এই ট্রেনের শিডিউল বিপর্যয়। তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়েছেন যাতে বিপর্যয় এড়িয়ে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা যায়। যদিও তিনি বলেছেন আর তেমন কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। যাত্রীরাও যেটি জানিয়েছেন যে অন্য যে ট্রেন যেগুলো রয়েছে অল্প কিছু বিরতিতেই সেগুলো তাদের জায়গা মতো ছেড়ে গিয়েছে। এছাড়াও এর বাইরে যেটি মূলত এখানকার যারা অধিকাংশ যাত্রী যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই একতা এক্সপ্রেসটি যে টাইম শিডিউল দেওয়া রয়েছে সেটি 5টা 20 মিনিটে টাইম শিডিউল দেওয়া রয়েছে। এখন দেখা বিষয় সেটি সময় মতো ছাড়তে পারে কিনা। তবে স্টেশনের যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত এই দুটি ট্রেন ছাড়া একতা এবং নীলসাগর এই দুটি ছাড়া বাকি সবগুলোই তারা চেষ্টা করেছেন সময় মতো ছেড়ে যাওয়ার। সেক্ষেত্রে যাত্রীরা অবশ্য যেটি বলছেন যে চিটাগং সহ বেশ কয়েকটি রুট ছাড়া বাকি সব জায়গায় কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে। তো মাসাক আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রয়েছে। তাহিদ সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হবার জন্য। সিলেট নগরীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাই, অপহরণ ও কিশোর অপরাধ। অপহরণের ঘটনাও উদ্বেগজনক। বেপরোয়া কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যের ডেস্ক রিপোর্ট। পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। এভাবেই 2 নারী পড়েন ছিনতাইকারীদের কবলে। পূর্ণভূমি সিলেটের বিভিন্ন এলাকায় ছিনতাই, অপহরণ ও কিশোর গ্যাংয়ের এমন দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় নগরবাসী। কিশোর গ্যাং এবং ছিনতাই এবং চুরি ব্যাপক হারে বেড়েছে। আমরা গেছি রাত 1টা 15 মিনিটে, 1টা 26 মিনিটের সময় আমাদের বাইকটি আমরা আর কি নিয়ে গেছে। সম্প্রতি নগরীর তাঁতিপাড়া থেকে সোহেল সরকার নামে এক যুবক অপহরণের শিকার হন। পরে ওই এলাকার একটি বাসা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের 10 তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একজন মহানগর বিএনপির 16 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুমান আহমদের ছেলে। নিজের সন্তানের গ্রেপ্তারের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি। ইফতারের টাইম কেউ ছিল না, নিরাই ছিল। তখন আমাকে তারা জোরপূর্বক নিয়ে যায় একটা বাসায়, তারপরে 2তলা বিল্ডিংয়ের উপরে তুলে নিয়ে দরজা বন্ধ করে দেয়। কিশোর গ্যাংয়ের উৎপাতও নতুন করে আলোচনায়। মারামারি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। উদ্বিগ্ন নগরবাসী। পুলিশ প্রশাসনকে আরও প্ল্যান ওয়াইজ, শুধু মুখে কথা না বলে পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে। গ্রেপ্তার হওয়ার পরে তারা যাতে অতি দ্রুত খুবই তাড়াতাড়ি আইনের ফাঁক ফোকর দিয়ে যে সাড়া পাচ্ছে, ওইটা কিন্তু আমাদের জন্য একটা আতঙ্কের একটা বিষয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সভায় অপরাধী শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়ার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা চেষ্টা করব সেই সমস্ত ক্যামেরা আনতে যেগুলি ফেস প্রোফাইল করতে পারে। এই জাতীয় 200-400 ক্যামেরা বসলেই শহরে আপনাদেরও নিয়ন্ত্রণ দৃঢ় হবে, আর মানুষের মধ্যে একটা কনফিডেন্স ফিরবে যে না, প্রযুক্তি উন্নত হয়েছে এবং আত্মবিশ্বাস বাড়বে ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে জরুরি সহায়তা নাম্বারে যোগাযোগের পরামর্শ দিচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের 999 আছে, আমাদের জিনিয়া অ্যাপ আছে,
আমরা সবসময় কিন্তু প্রস্তুত আছি, আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর আরও জেনে ফিরব। ঈদের ছুটিতে আতিথ্য দিতে প্রস্তুত দেশের পর্যটন স্পটগুলো। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। শেষ মুহূর্তে এসে পুরোপুরি জমে উঠেছে ময়মনসিংহের ঈদ বাজার। দিনভর কেনাকাটার পাশাপাশি ইফতারের পর ফুটপাত থেকে বিপণী বিতানগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। উৎসবের আমেজে এই বেচাকেনা চলছে গভীর রাত পর্যন্ত। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আসাদুজ্জামান সুমন, ক্রেতারা কেমন কেনাকাটা করছেন, কোনো ধরনের উদ্বেগ আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক আছে, ব্যবসায়ীরাই বা কেমন ব্যবসা করছেন? সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জমজমাট হয়ে উঠেছে। আমরা দেখছি যে যে ঘোষণা সেই মাফিক শনিবার ঈদ হবে, তার মানে আজকের যে ঈদ বাজারটা সেটা কিছুটা ঝিমিয়ে পড়েছে। আমরা দেখেছি গতকাল সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই ঈদ বাজারের যে ভিড় সেটি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেসব দোকানে ভিড় করছে, যাতে কম মূল্যে তাদের যে পরিবারের সদস্যদেরকে ঈদের যে জামা কাপড় সেটি তারা কিনে দিতে পারে। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহ নগরী ইতিমধ্যে চুরি এবং ছিনতাইয়ের নগরী পরিচিতি পেয়েছে। এই জন্য কিন্তু গভীর রাতে যারা শপিং করতে আসেন তারা কিন্তু একটু আতঙ্কে থাকেন। তো যারা সাধারণ নাগরিক রয়েছে তারা বলছেন যে এই যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যেন আরো স্বাভাবিক রাখা হয়, এমনটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা প্রত্যাশা করছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে বেচা কিনা করছে যারা দোকানি রয়েছে তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছে। ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর যে কাপড় চোপড় এবং অন্যান্য যে নিত্য যেই ঈদের সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম অন্যান্য বছর চেয়ে এবছর একটু বেশি বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের যে দাম সেটি রয়েছে তেমন বাড়েনি, এমনটি কিন্তু বিক্রেতা যারা রয়েছে তারা জানিয়েছেন। সব মিলিয়ে আগামীকাল বেচাকেনা আরেকটু বাড়বে এবং এই শেষ মুহূর্তের যে বেচাকেনা সেটি জন্য যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু উন্মুখ হয়ে বসে আছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে শশী আমার কাছে ঈদ বাজারের সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আসাদুজ্জামান সুমন আপনাকে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হওয়ার জন্য। পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ঢল। চিরায়ত এই দৃশ্য দেখেই অভ্যস্ত আমাদের চোখ। তবে অনেক পরিবার ঈদের আনন্দ উদযাপন করতে উড়াল দিচ্ছেন বিদেশে কিংবা ছুটছেন পছন্দের কোনো পর্যটন স্পটে। দেশের পর্যটন অঞ্চলগুলোর মধ্যে জনপ্রিয় সমুদ্র শহর কক্সবাজার, 3 পার্বত্য জেলা এবং 4 দেশ সিলেট। আতিথ্য দিতে প্রস্তুত তারাও। ঈদের দীর্ঘ ছুটি অনেকেই কাটাতে ভালোবাসেন পছন্দের পর্যটন স্পটে, নির্জনে নিরিবিলিতে। পরিবারের সদস্যদের নিয়ে তাই দেশের বাইরে বা দেশের কোনো সুন্দর পর্যটন এলাকায় গিয়ে ঈদ উদযাপনের ঝোঁক দিন দিনই বাড়ছে মানুষের। ঈদের ছুটিতে অনেকেই ছুটছেন কক্সবাজারের পথে। এবার প্রায় 5 লাখ মানুষের সমাগম ঘটবে বলে ধারণা। সমুদ্র শহরটির 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট তাদের আতিথ্য দিতে প্রস্তুত। বছরের শেষ 26শে মার্চ আছে, ঈদের পরে সবকিছু মিলিয়ে আমরা মনে করতেছি এবারে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক কক্সবাজারে আসবে এবং তারা পরিবার পরিজন নিয়ে ভ্রমণের জন্য কক্সবাজারকে বেছে নেবেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা এবং যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে এবং কোনোভাবে হয়রানি না হয়, এই জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা রেখেছি। পাহাড়ও প্রিয় অনেকের। আগে থেকেই বুকিংয়ের হিড়িক পড়েছে পাহাড়কন্যা, বান্দরবান ও খাগড়াছড়িতে। অধিকাংশ হোটেল, মোটেলের 70-80% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটক বরণে প্রস্তুত এই খাতের অংশীজনেরা। ঈদের আগে পরে 80-90 রুম বুকিং হয়ে গেছে। এই বাকি রুমগুলো আপনারা আমাদের রিসেপশন কাউন্টারে যোগাযোগ করে বা অনলাইনে যোগাযোগে বুকিং করতে পারেন। তো আশা করি আপনারা পর্যটনে উপভোগ করতে পারেন। হোটেলের প্রকারভেদে আপনার 10-20% পর্যন্ত মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে। এছাড়া বান্দরবানের চাঁদের গাড়ি এবং বিভিন্ন পর্যটন স্পট
সবকিছু এখন ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে পর্যটকদের বরণ করার জন্য। আশা করতেছি নির্বাচন পরবর্তী বান্দরবনে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে। গত বছর টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর। পাথর লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয় জলপাথরের মন কাড়া সৌন্দর্যের এই পর্যটন কেন্দ্র। এরপর লুটেরাদের খপ্পরে পড়ে জাফলং, বিছানাকান্দি সহ সিলেটের জনপ্রিয় পর্যটন স্পটগুলো। পাথর গণলুটের কলঙ্ক ঘুচিয়ে এবার ঈদে পর্যটক বরণে প্রস্তুত সিলেটের স্পটগুলো। সার্বিক পরিস্থিতি যথাযথ ভাবে অনেক ভালোভাবে আমরা নিরাপত্তা প্ল্যানগুলো সংগ্রহ করেছি। কোনো ধরনের যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং পর্যটন স্পট কেন্দ্রিক কোনো যেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে আমরা সবসময় সুদূরদৃষ্টিভাবে লক্ষ্য রাখছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের পর্যায়ে সময় হলো আরেকবার ছোট্ট একটা বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরব, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ দেশের খবরে। চট্টগ্রামের টেরিবাজারে একটি শপিং মলে আগুন লেগে 2 জন নিহত হয়েছেন, আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। সকালে টেরিবাজারে বক্সির বিট এলাকায় 12তলা অর্কিড প্লাজার 4র্থ তলার একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।